হ্যালো স্টুডেন্টস, আজ ক্লাস 9 এর ফার্স্ট ইউনিট এক্সামের জন্য মোস্ট কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এনেছি তোমাদের ইতিহাস বিষয়ের উপর থেকে চ্যাপ্টার 2, ঠিক আছে? আগের ভিডিওগুলোতে চ্যাপ্টার 1 কমপ্লিট করে দিয়েছি, ঠিক আছে? এবারে চ্যাপ্টার 2 দিচ্ছি। তোমরা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এর মধ্যে থেকেই আসবে। আশা করছি এর বাইরে কোনো প্রশ্নই আসবে না, ঠিক আছে? তাই তোমরা রেডি করো। দেখো প্রথম প্রশ্ন কি আছে দেখে নাও। নেপোলিয়ান ফ্রান্সের রাজনৈতিক ক্ষমতা কবে লাভ করেছিলেন? 1799 খ্রিস্টাব্দে। নেপোলিয়ান কুনসেল্ট শাসন ব্যবস্থা চালু করেন কত খ্রিস্টাব্দে? 1799 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন দেখে নাও, 1798 খ্রিস্টাব্দে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে কোন যুদ্ধ হয়েছিল? পিরামিডের যুদ্ধ। নেপোলিয়ান কাকে নেপলসের সিংহাসনে বসান? তার ভগ্নিপতি মিউরাহুকে। তারপরের প্রশ্ন, টিলসিটের সন্ধি কবে হয়েছিল? 1807 খ্রিস্টাব্দে। নেপোলিয়ানের সেনাদল কী নামে পরিচিত ছিল? গ্রাদ আর্মি। নেপোলিয়ান কবে নিজেকে সম্রাট হিসেবে ঘোষণা করেন? 1804 খ্রিস্টাব্দে। নেপোলিয়ানের অভিষেক কবে ও কোথায় হয়েছিল? 1804 খ্রিস্টাব্দে 2 ডিসেম্বর নতর দাম গির্জায়, ঠিক আছে? তারপরের প্রশ্ন, উলমের যুদ্ধ কাদের মধ্যে ও কবে হয়েছিল? ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে। 1805 খ্রিস্টাব্দে। নেপোলিয়ন কবে ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন? 1808 খ্রিস্টাব্দে। কোড নেপোলিয়ন কবে প্রচলিত হয়? 1804 খ্রিস্টাব্দে। কে 1804 খ্রিস্টাব্দে ফ্রান্সে আইন সংহিতা সংকলন করেন? সম্রাট নেপোলিয়ন। তারপরের প্রশ্ন দেখে নাও, নেপোলিয়নের যুগের মূল বৈশিষ্ট্য কী ছিল? উত্তর দেখে নাও, বিপ্লবী ভাবধারা ও রাজনৈতিক আদর্শের সহাবস্থান। তারপরের প্রশ্ন, ফরাসি সম্রাট নেপোলিয়নকে কী নামে পরিচিত? বিপ্লবীর তরাবলী নামে। জেলা ও আওয়ারস্টাসের যুদ্ধে পরাজয়ের পর প্রাশিয়া কোন সন্ধিতে স্বাক্ষর করতে বাধ্য হয়? স্কলব্রানের সন্ধি। তা আলীর কে ছিলেন ফরাসি বিপ্লবের যুগের নেতা ও নেপোলিয়ন শাসনকালে ফ্রান্সের বিদেশ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত? ফ্রান্সের ডাইরেক্টরির শাসনকাল কত সাল থেকে কত সাল পর্যন্ত স্থায়ী ছিল? 1795 খ্রিস্টাব্দ থেকে 1799 খ্রিস্টাব্দ পর্যন্ত। ক্যাম্পো ফর্মিও সন্ধি কাদের মধ্যে ও কবে স্বাক্ষরিত হয়? ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে 1797 খ্রিস্টাব্দে 17 অক্টোবর। তারপরের প্রশ্ন, পিরামিড ও নীল নদের যুদ্ধে কারা জয়ী হয়? পিরামিডের যুদ্ধে ফ্রান্স এবং নীল নদের যুদ্ধে ইংল্যান্ড। ট্রাফালগারের নৌযুদ্ধ ইংরেজ সেনাপতি কে ছিলেন? নেলসন। নেপোলিয়ন কোথায় জন্মগ্রহণ করেন? কার্সিকো দ্বীপে। তারপরে ফ্রান্সে ডাইরেক্টরি নামে নতুন প্রজাতন্ত্র শাসন কবে শুরু হয়? 1795 খ্রিস্টাব্দে। ডাইরেক্টরি শাসনের সূচনা কবে হয়েছিল? 1795 খ্রিস্টাব্দে। ট্রাফালগারের নৌযুদ্ধে নেলসন কাকে পরাজিত করেন? ফরাসি সেনাপতি ভিলেন উভকে। তারপরের প্রশ্ন দেখে নাও, গ্র্যান্ড ডাচি অব ওয়ারাসকে গঠন করেছিলেন নেপোলিয়ন। তারপরের প্রশ্ন দেখে নাও, ফন্টেনব্লু চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? ফরাসি সম্রাট নেপোলিয়ন ও চতুর্থ শক্তি জোটের মধ্যে। 1874 খ্রিস্টাব্দে 14 খ্রিস্টাব্দে, ঠিক আছে? নেপোলিয়নের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? নেপোলিয়ন অন নেপোলিয়নই, ঠিক আছে? তারপরের প্রশ্ন দেখে নাও, নেপোলিয়ন কবে ফ্রান্সের আইন সংহিতা সংকলন করেন? 1807 খ্রিস্টাব্দে। ফ্রান্সে নেপোলিয়নকে কী বলা হয়? বিপ্লবের প্রতীক। আমি বিপ্লবকে ধ্বংস করেছি, এই উক্তিটি কার? নেপোলিয়নের। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, ঠিক আছে? নেপোলিয়ন ইউরোপের কোন দেশ অধিকার করেন? জার্মানি, ইটালি, স্পেন, হল্যান্ড, মিশর, বেলজিয়াম, অস্ট্রিয়া, পোল্যান্ড প্রভৃতি। তারপরের প্রশ্ন, নেপোলিয়ন কেমন রাজ্য গঠন করেন? হ্যানোভার, স্ক্যানি, ব্যানসুইক, হেসে, কেসেল নিয়ে, ঠিক আছে? ওয়েস্টফেলিয়া রাজ্য। কিংডম অব ওয়েস্টফেলিয়া কীভাবে গঠিত হয়? এলবা নদীর পশ্চিম তীরবর্তী জার্মান রাজ্যগুলি দখল করে। কনফেডারেশন অব দ্য রাইন কবে গঠিত হয় এবং কেন কীভাবে? 1806 খ্রিস্টাব্দে জার্মানির ছোটো ছোটো রাজ্য দখল করে। প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন, হোহেনলিন্ডের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল কবে? ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে 1800 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, লুনভিলের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর দেখে নাও, 1801 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন দেখে নাও, নেপোলিয়ন কবে প্রথম কনসাল নিযুক্ত হন? 1799 খ্রিস্টাব্দে। ফ্রান্সের প্রথম কনসাল কে ছিলেন? নেপোলিয়ন বোনাপার্ট। কনসুলেটের সংবিধান কে রচনা করেন? সংবিধান বিশারদ আবেসিয়েস। তারপরের প্রশ্ন, নেপোলিয়ন কাকে স্পেন, হোল্যান্ড ও ওয়েস্টফেলিয়ার সিংহাসনে বসান? যথাক্রমে জোসেফ, লুই ও জেরম বোনাপার্টকে। নেপোলিয়নের জন্ম কোথায় এবং কবে হয়েছিল? 1769 খ্রিস্টাব্দের 15 আগস্ট কার্সিকো দ্বীপের অ্যাজাকোসিও শহরে। তারপরের প্রশ্ন থেকে নাও, লিজিয়ন অব অনার কি? এটি নেপোলিয়ন কর্তৃক প্রবর্তিত ফ্রান্সের একটি বিশেষ রাষ্ট্রীয় সম্মান। তারপরের প্রশ্ন থেকে নাও, কন্ডাক্ট চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? নেপোলিয়ন এবং পোপ সপ্তম পায়াসের মধ্যে। 1801 খ্রিস্টাব্দে। কোড নেপোলিয়ন কী নামে পরিচিত? ফরাসি সমাজের বাইবেল নামে পরিচিত। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? নেপোলিয়ন প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় মাধ্যমিক বিদ্যালয়কে কী বলা হয়? লাইসি। নেপোলিয়ন কবে ব্যাঙ্ক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন? 1800 খ্রিস্টাব্দে। লিজিয়ন অব অনার কে চালু করেন? ফরাসি সম্রাট নেপোলিয়ন কনসুলেটের সংবিধানের রচয়িতা কে ছিলেন? আবেসিয়েস। তারপরের প্রশ্ন দেখে নাও, নেপোলিয়ন কত বছরের জন্য প্রথম কনসাল নিযুক্ত হন? 10 বছরের জন্য। টিলসিটের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? নেপোলিয়ন ও রাশিয়ার জার প্রথম আলেকজান্ডারের মধ্যে 1807 খ্রিস্টাব্দে।
সিজালপাইন প্রজাতন্ত্র কোথায় প্রতিষ্ঠা হয়েছিল? ইটালিতে। সিজালপাইন প্রজাতন্ত্রের পরিবর্তিত নাম কি ছিল? ইটালি প্রজাতন্ত্র। সিজালপাইন প্রজাতন্ত্র কবে ইটালি প্রজাতন্ত্র নামে পরিচিত হয়? 1805 খ্রিস্টাব্দে। নেপোলিয়ন কবে ফরাসি সম্রাট উপাধি গ্রহণ করেন? 1804 খ্রিস্টাব্দে। নেপোলিয়ন কত বছর বয়সে সম্রাট হন? 35 বছর বয়সে। নেপোলিয়নের অভিষেক ক্রিয়া কোথায় সম্পন্ন হয়? নতরদাম গির্জায়। ফ্রান্সের ডাইরেক্টরি শাসন কতজন ডাইরেক্টর ছিলেন? 5 জন ডাইরেক্টর ছিল। ম্যারেঙ্গার যুদ্ধ কাদের মধ্যে কবে হয়েছিল? ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে 1800 খ্রিস্টাব্দে। ট্রাফালগারের যুদ্ধে ফ্রান্স কার কাছে পরাজিত হয়? ইংল্যান্ডের কাছে। কোন তিনটি বৃহৎ শক্তিকে নেপোলিয়ন পরাজিত করেন? অস্ট্রিয়া, রাশিয়া ও রাশিয়া। ঠিক আছে, দুয়ের দাগের প্রশ্ন দেখে নাও তোমরা। ঠিক আছে, দুয়ের দাগের প্রশ্নগুলো দেখে নাও। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। জুনটা কি? জুনটা বলতে স্পেন ও লাতিন আমেরিকার বিপ্লবের সময় গঠিত একটি অস্থায়ী শাসন পরিষদকে বোঝায়। লেপোনিয়নের আক্রমণের ফলে স্পেনের রাজশক্তি দুর্বল হয়ে পড়লে স্থায়ী নেতারা জনগণের প্রতিনিধিত্ব করে এই পরিষদ গঠন করেন। এই পরিষদ দেশ পরিচালনা ও প্রতিশোধ আন্দোলন সংগঠিত করে। তাই বিপ্লবের সময় জুনটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। লাইসি কি? লাইসি ছিল নেপোলিয়ন প্রতিষ্ঠিত এক ধরনের উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। 1802 সালে ফ্রান্সে এই শিক্ষা ব্যবস্থা চালু করা হয়। এর প্রধান উদ্দেশ্য ছিল দক্ষ প্রশাসনিক কর্মচারী ও সামরিক অফিসার তৈরি করা। এই প্রতিষ্ঠান ফরাসি শিক্ষা ব্যবস্থার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কনডাক্টাট কি? 1801 সালে নেপোলিয়ন ও পোপ সপ্তম পিয়াসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি হয় যাকে কনডাক্টাট বলা হয়। এর মাধ্যমে ফ্রান্সে ক্যাথলিক ধর্মকে স্বীকৃতি দেওয়া হয়, তবে গির্জার উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ বজায় রাখা হয়। এর ফলে ফ্রান্সের ধর্মীয় বিরোধ অনেকটা কমে যায়। বার্লিন ডিক্রি কি? 1806 সালে নেপোলিয়ন বার্লিন ডিক্রি জারি করেন। এর মাধ্যমে ইউরোপের দেশগুলিকে ব্রিটেনের সঙ্গে বাণিজ্য বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। এই নীতি কন্টিনেন্টাল সিস্টেমের অংশ ছিল। এর উদ্দেশ্য ছিল ব্রিটেনের অর্থনীতিকে দুর্বল করা। তারপরে দেখো ফ্রাঙ্কফুর্ট প্রস্তাব কি? 1813 সালে মিত্র শক্তি নেপোলিয়নের কাছে ফ্রাঙ্কফুর্ট প্রস্তাব দেয়। এতে বলা হয় ফ্রান্স তার পুরনো সীমান্ত বজায় রাখলে যুদ্ধ বন্ধ করা যাবে। নেপোলিয়ন এই প্রস্তাব গ্রহণ করেন, ফলে যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হয়। তারপরে দেখো অর্গানিক শর্তাবলী কি? 1802 সালে নেপোলিয়ন ফ্রান্সে অর্গানিক শর্তাবলী চালু করেন। এতে গির্জার কার্যকলাপের উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ বাড়ানো হয়। পোপের ক্ষমতা অনেকটা সীমিত করা হয়। এর ফলে ফরাসি সরকার ধর্মীয় প্রতিষ্ঠানের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠান করে। তারপর দেখো অর্ডার্স ইন কাউন্সিল কি? যেখানে উত্তর 1807 সালে ব্রিটিশ সরকার অর্ডার্স ইন কাউন্সিল নামে এক নির্দেশ জারি করে। এর মাধ্যমে ফ্রান্স ও তার মিত্র দেশের সঙ্গে বাণিজ্য সীমিত করা হয়। ব্রিটেনের অনুমতি ছাড়া কোনো জাহাজ ইউরোপ বাণিজ্য করতে পারত না। এটি ছিল নেপোলিয়নের কন্টিনেন্টাল সিস্টেমের প্রতিক্রিয়া। তার পরের প্রশ্ন দেখে নাও মিলান ডিক্রি কি? 1807 সালে নেপোলিয়ন মিলান ডিক্রি জারি করেন। এতে বলা হয় যে কোনো জাহাজ যদি ব্রিটেনের সঙ্গে যোগাযোগ রাখে তবে তাকে শত্রু বলে গণ্য করা হবে। এই ধরনের জাহাজ জব্দ করার নির্দেশ দেওয়া হয়। এর মাধ্যমে কন্টিনেন্টাল সিস্টেমকে আরও কঠোর করা হয়। কনসুলেটার শাসন কি? কি দেখে নাও। 1799 সালে নেপোলিয়ন ফ্রান্সে কনসুলেট শাসন ব্যবস্থা চালু করেন। এই ব্যবস্থায় 3 জন কনসাল দেশ শাসন করেন, তবে প্রকৃত ক্ষমতা প্রথম কনসাল নেপোলিয়নের হাতে ছিল। এর মাধ্যমে ফ্রান্সে কার্যত একক শাসনের সূচনা হয়। ডিরেক্টরি শাসন কি? 1795 থেকে 1799 সাল পর্যন্ত ফ্রান্সের ডিরেক্টরি শাসন চলেছিল। এই ব্যবস্থায় 5 জন ডিরেক্টরি রাষ্ট্র পরিচালনা করতেন। তারা নতুন সংবিধান অনুযায়ী ক্ষমতায় আসে, কিন্তু দুর্নীতি ও অস্থিরতার কারণে এই শাসন দুর্বল হয়ে পড়ে। তারপরের প্রশ্ন দেখে নাও বোনাপার্টিস্ট কোলবার্টিজম কি? নেপোলিয়নের অর্থনৈতিক নীতিকে বোনাপার্টিস্ট কোলবার্টিজম বলা হয়। এতে রাষ্ট্র, শিল্প ও বাণিজ্যের উন্নয়নের সক্রিয় ভূমিকা নেয়। দেশের অর্থনীতি শক্তিশালী করার জন্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে। এর ফলে জাতীয় উৎপাদন বৃদ্ধি পায়। কাকে সমুদ্রের রানী বলা হয় এবং কেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, ব্রিটেনকে সমুদ্রের রানী বলা হয় কারণ ব্রিটেনের শক্তিশালী নৌবাহিনী ছিল এবং তারা সমুদ্রপথে আধিপত্য বিস্তার করেছিল। আন্তর্জাতিক বাণিজ্যের বড় অংশ তাদের নিয়ন্ত্রণে ছিল, তাই ব্রিটেনে এই উপাধি লাভ করে। তারপরের প্রশ্ন দেখো 18 ব্রুমিয়ার ঘটনা কি? 1799 সালের 9ই নভেম্বর ফ্রান্সে 18 ব্রুমিয়ার ঘটনা ঘটে। এই দিনে নেপোলিয়ন এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে। এর ফলে ডিরেক্টরির শাসনের অবসান ঘটে, ফলে ফ্রান্সে কনসুলেট শাসন শুরু হয়। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখে নাও তোমরা। মন্টেজেলার কে ছিলেন? মন্টেজেলার ছিলেন নেপোলিয়নের একজন উপদেষ্টা ও চিন্তাবিদ। তিনি নেপোলিয়নের শাসন ব্যবস্থা সম্পর্কে মতামত দিয়েছিলেন। তার লেখায় নেপোলিয়নের প্রশাসনিক নীতির আলোচনা পাওয়া যায়। তিনি বোনাপার্ট শাসনের সমর্থক ছিলেন। কন্টিনেন্টাল সিস্টেম কি? কন্টিনেন্টাল সিস্টেম ছিল নেপোলিয়নের অর্থনৈতিক অবরোধ নীতি। 1806 সালে ব্রিটেনকে দুর্বল করার উদ্দেশ্যে এটি চালু করা হয়। ইউরোপের দেশগুলোকে ব্রিটেনের সঙ্গে বাণিজ্য বন্ধ করতে বলা হয়। এর ফলে ব্রিটেনের অর্থনীতিতে চাপ সৃষ্টি করার চেষ্টা করা হয়।
তারপরের প্রশ্ন, নেপোলিয়নের যুগ বলতে কী বোঝায়? ১৭৯৯ থেকে ১৮১৫ সাল পর্যন্ত সময়কে নেপোলিয়নের যুগ বলা হয়। এই সময় নেপোলিয়ন ফ্রান্সের শাসক হিসেবে ইউরোপের রাজনীতিতে বড় প্রভাব বিস্তার করেন। তিনি বহু যুদ্ধের মাধ্যমে সাম্রাজ্য বিস্তার করেন। এই সময় ইউরোপ গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তন ঘটে। তারপরের প্রশ্ন, উপদ্বীপের যুদ্ধ কি? ১৮০৮ থেকে ১৮১৪ সাল পর্যন্ত স্পেন ও পর্তুগালের যে যুদ্ধ সংঘটিত হয় তাকে উপদ্বীপের যুদ্ধ বলা হয়। এতে নেপোলিয়নের বাহিনী ও ব্রিটিশ স্পেনীয় মিত্র বাহিনী অংশগ্রহণ করে। এই যুদ্ধে নেপোলিয়নের শক্তিকে দুর্বল করে দেয়। ইতিহাসে এটি পেনিনসুলার ওয়ার নামে পরিচিত। তারপরের প্রশ্ন দেখে নাও, টোরেস ড্রেভার্স কি? টোরেস ড্রেভার্স ছিল পর্তুগাল নির্মিত একাধিক প্রতিরক্ষা প্রাচীর। ব্রিটিশ সেনাপতি ওয়েলিংটন এটি নির্মাণ করে। এর মাধ্যমে নেপোলিয়নের বাহিনীকে অগ্রসর হওয়া থেকে বাধা দেওয়া হয়। উপদ্বীপের যুদ্ধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্পেনীয় ক্ষত কি? স্পেনের দীর্ঘদিন যুদ্ধ করার ফলে নেপোলিয়নের সেনাবাহিনীর অনেক ক্ষতি হয়। এই ক্ষয়ক্ষতিকে স্পেনীয় ক্ষত বলা হয়। এতে নেপোলিয়নের সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। অনেক ইতিহাসবিদ এটিকে তার পতনের সূচনা বলে মনে করেন। পোড়ামাটি নীতি কি? পোড়ামাটি নীতি ছিল রাশিয়ার একটি প্রতিরক্ষা কৌশল। নেপোলিয়নের সেনাবাহিনীর অগ্রসর হলে রাশিয়ানরা খাদ্য উৎপাদ ও সম্পদ ধ্বংস করে দেয়। পরে ফরাসি সেনারা রসদ সংকটে পড়ে। এই নীতি নেপোলিয়নেরা রাশিয়া অভিযানে বড় বাধা সৃষ্টি করে। তারপরের প্রশ্ন দেখলাম, কনফেডারেশন অফ দ্য রাইন কি? ১৮০৬ সালে নেপোলিয়ন জার্মানির কয়েকটা রাজ্য নিয়ে কনফেডারেশন অফ দ্য রাইন গঠন করেন। এটি পবিত্র রোমান সাম্রাজ্যের অবসানের পর তৈরি হয়। এই রাজ্যগুলি নেপোলিয়নের অধীনস্থ ছিল। এর মাধ্যমে ইউরোপ তার প্রভাব বৃদ্ধি পায়। কোড নেপোলিয়ন গুরুত্ব লেখো। ১৮০৪ সালে নেপোলিয়ন একটি আইন সংহিতা প্রণয়ন করেন যা কোড নেপোলিয়ন নামে পরিচিত। এতে আইনের সামনে সকল নাগরিক সমতার কথা বলা হয়। সামন্ত প্রথার অনেকে অবশিষ্ট অংশ বিলুপ্ত করা হয়। এই আইন ইউরোপের বহু দেশে প্রভাব ফেলেছিল। তারপরের প্রশ্ন দেখো, অ্যামিয়েন্সের চুক্তির শর্তাবলী কী ছিল? ১৮০২ সালে ফ্রান্স ও ব্রিটেনের মধ্যে অ্যামিয়েন্স চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে সাময়িকভাবে যুদ্ধ বন্ধ হয়। ব্রিটেন কিছু উপনিবেশ ফেরত দিতে সম্মত হয়, তবে এই শান্তি দীর্ঘস্থায়ী হয়নি এবং পরে আবার যুদ্ধ শুরু হয়। লিজিয়ন অফ অনার কি? ১৮০২ সালে নেপোলিয়ন লিজিয়ন অফ অনার নামে একটি সম্মানসূচক পদক চালু করেন। যুদ্ধ ও প্রশাসনিক কৃতিত্বের জন্য এটি দেওয়া হতো, যেটি ফ্রান্সের সর্বোচ্চ সম্মানগুলির একটি। আজও ফ্রান্সে এই পুরস্কার প্রদান করা হয়। শতদ্বীপের রাজত্ব কি? ১৮১৫ সালে নেপোলিয়নরা এলবা দ্বীপ থেকে ফিরে এসে আবার ফ্রান্সের ক্ষমতা দখল করেন। এই সময় প্রায় ২১ দিনের তার শাসন চলেছিল, তাই এই সময়কে দিবসের রাজত্ব বলা হয়। এই সময় শেষের ওয়াটার যুদ্ধ শুরু হয়। তারপরের প্রশ্ন, ওয়াটারলুর যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? ওয়াটারলুর যুদ্ধ ১৮৯৫ সালের ১৮ই জুন সংঘটিত হয়। এই যুদ্ধে নেপোলিয়নের ফরাসি বাহিনী ও মিত্র বাহিনীর মধ্যে লড়াই হয়। মিত্র বাহিনীর নেতৃত্বে দেন ডিউক অব ওয়েলিংটন ও ব্লুচার এই যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হয়। নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয়। এখানে মোস্ট ইম্পর্টেন্ট, ফরাসি বিপ্লবের ফলে ফ্রান্সের নতুন রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়। এই পরিস্থিতির সুযোগে নেপোলিয়নের উত্থান ঘটে। বিপ্লবের ফলে পুরনো সামন্ত ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে, তাই তাকে বিপ্লবের সন্তান বলা হয়। ২৮ শতকের প্রশ্ন, নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারীও বলা হয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট, নেপোলিয়ন ক্ষমতায় এসে নিজেকে সম্রাট ঘোষণা করেন। তিনি শক্তিশালী কেন্দ্রীয় শাসন প্রতিষ্ঠা করেন। এর ফলে বিপ্লবের অনেক গণতান্ত্রিক আদর্শ সীমিত হয়ে যায়, তাই অনেক ইতিহাসবিদ তাকে বিপ্লবের ধ্বংসকারী বলেছেন। বোনাপার্ট মতবাদ কি? বোনাপার্ট মতবাদ বলতে নেপোলিয়নের রাজনৈতিক নীতিকে বোঝায়। এতে শক্তিশালী কেন্দ্রীয় শাসন ও একজন শক্তিশালী নেতার ভূমিকার উপর জোর দেওয়া হয়। জনগণের সমর্থন নিয়ে নেতা রাষ্ট্র পরিচালনা করবেন, এই ধারণা নেপোলিয়নের শাসন ব্যবস্থায় বৈশিষ্ট্য ছিল। তারপরের প্রশ্ন, কে কোথায় বাটাভিয়া প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন? ১৭৯৫ সালে ফরাসি বিপ্লবের প্রভাবে নেদারল্যান্ডস বাটাভিয়া প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এটি নেপোলিয়নের প্রভাব গঠিত হয়েছিল। এই রাষ্ট্র ফ্রান্সের মিত্র হিসাবে কাজ করত। এটি ইউরোপে ফরাসি বিপ্লবের আদর্শ বিস্তারে সাহায্য। তারপরের প্রশ্ন দেখো, ভ্লাদিমিরের ঘটনা বা অক্টোবরের ঘটনা কি? ১৭৯৫ সালের ৫ই অক্টোবর প্যারিসে রাজতন্ত্রপন্থীরা জাতীয় কনভেনশনের বিরুদ্ধে বিদ্রোহ করে। এই বিদ্রোহ দমন করার দায়িত্ব নেপোলিয়নের উপর পড়ে। তিনি কমান ব্যবহার করে বিদ্রোহ কঠোরভাবে দমন করেন। এই ঘটনাকে ভ্লাদিমির ঘটনা বা অক্টোবরের ঘটনা বলা হয়। কবে কোথায় নেপোলিয়নের জন্ম হয়েছিল? নেপোলিয়ন বোনাপার্ট ১৭৬৯ সালের ১৫ই আগস্ট জন্মগ্রহণ করেছিলেন। তার জন্মগ্রহণ ছিল কার্সিকা দ্বীপের আজিও শহর। তখন কার্সিকা দ্বীপ ফ্রান্সের অধীনে আসে। এই সাধারণ পরিবার থেকেই পরে তিনি ফ্রান্সের সম্রাট হন। নীল নদের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? নীল নদের যুদ্ধ ১৭৯৮ সালে ১ই আগস্ট সংঘটিত হয়। এই যুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনী ও ফরাসি নৌবাহিনীর মধ্যে লড়াই হয়। ব্রিটিশ বাহিনীর নেতৃত্ব দেন অ্যাডমিরাল নেলসন। এই যুদ্ধে ফরাসিরা পরাজিত হয়। তারপরের প্রশ্ন, আমি বিপ্লবকে ধ্বংস করেছি, এই উক্তিটি কে কেন করেছিলেন? এটাই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই উক্তি করেছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। তিনি ক্ষমতায় এসে ফরাসি বিপ্লবের অনেক গণতান্ত্রিক আদর্শ সীমিত করে দেন, নিজেকে সম্রাট ঘোষণা করে স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করেন। তাই এই কথা তিনি বলেছিলেন বলে মনে করা হয়। তারপরের প্রশ্ন দেখে নাও,
কনকর্ডারের শর্তগুলি কী ছিল? 1801 সালের কনকর্ডারের চুক্তির মাধ্যমে ফ্রান্সে ক্যাথলিক ধর্মকে স্বীকৃতি দেওয়া হয়। পোপ ফরাসি বিপ্লবের সময় বাজেয়াপ্ত গির্জার সম্পত্তি ফেরত দাবি করবে না বলে মানেন। বিশপদের নিয়োগের অধিকার নেপোলিয়নের হাত থেকে। এর ফলে গির্জা ও রাষ্ট্রের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠিত হয়। গ্র্যান্ড ডাচি অব ওয়ারাস কি? গ্র্যান্ড ডাচি অব ওয়ারাস ছিল পোল্যান্ডের একটি নতুন রাষ্ট্র। 1807 সালে নেপোলিয়ন এটি প্রতিষ্ঠা করেন। এটি প্রুশিয়ার কাছ থেকে দখল করা অঞ্চল নিয়ে গঠিত হয়। এই রাষ্ট্র ফ্রান্সের মিত্র হিসাবে কাজ করত। ফন্টেনব্লু সন্ধি কত সালে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? ফন্টেনব্লু সন্ধি 1814 সালে স্বাক্ষরিত হয়। এটি নেপোলিয়ন ও মিত্র শক্তির মধ্যে হয়েছিল। এই চুক্তির ফলে নেপোলিয়ন সিংহাসন ত্যাগ করতে বাধ্য হন। পরে তাকে এলবা দ্বীপে নির্বাসিত করা হয়। নেপোলিয়নের গ্রোথ আর্মি কি? গ্রোথ আর্মি ছিল নেপোলিয়নের বিশাল ও শক্তিশালী সেনাবাহিনী। এটি ইউরোপের বিভিন্ন দেশ থেকে সংগঠিত সৈন্যদের নিয়ে সংগঠিত হয়েছিল। এই বাহিনী বহু যুদ্ধে নেপোলিয়নের বিজয় নিশ্চিত করে, তবে রাশিয়া অভিযানে এই বাহিনী ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। ট্রাফালগারের যুদ্ধ কবে ও কার মধ্যে হয়েছিল? ট্রাফালগারের যুদ্ধ 1805 সালের 21শে অক্টোবর সংঘটিত হয়। এই যুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনী ও ফরাসি স্পেনীয় নৌবাহিনীর মধ্যে লড়াই হয়। ব্রিটিশ বাহিনীর নেতৃত্ব দেন অ্যাডমিরাল নেলসন। এই যুদ্ধে ব্রিটেন বিজয়ী হয়। ফ্রিডল্যান্ডের যুদ্ধ কবে ও কার মধ্যে হয়েছিল? এরপর কোন সন্ধি হয়? ফ্রিডল্যান্ডের যুদ্ধ 1807 সালের 14 জুন সংঘটিত হয়। এই যুদ্ধে নেপোলিয়নের ফরাসি বাহিনী ও রাশিয়ার বাহিনীর মধ্যে লড়াই হয়। ফরাসিরা এই যুদ্ধে বিজয় লাভ করে। এরপরে টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়। নেপোলিয়ন কবে প্রথম কনসাল, আজীবন কনসাল ও সম্রাট হন? নেপোলিয়ন 1799 সালে ফ্রান্সের প্রথম কনসাল হন। 1802 সালে তিনি আজীবন কনসাল ঘোষিত হন। পরে 1804 সালে নিজেকে ফ্রান্সের সম্রাট ঘোষণা করেন। এর মাধ্যমে তার শাসন আরও শক্তিশালী হয়। নেপোলিয়নের পতনের দুটি কারণ লেখো। নেপোলিয়ন পতনের একটি প্রধান কারণ ছিল রাশিয়া অভিযান ব্যর্থ হওয়া। এছাড়া কন্টিনেন্টাল সিস্টেম সফল হয়নি। দীর্ঘ যুদ্ধের পরে ফ্রান্স দুর্বল হয়ে পড়ে। এই কারণগুলো তারপর পতন ঘটায়। নেপোলিয়ন কবে নিজেকে সম্রাট ঘোষণা করেন? কোন পোপ তাকে অভিযুক্ত করেন? নেপোলিয়ন 1804 সালে নিজেকে ফ্রান্সের সম্রাট ঘোষণা করেন। প্যারিসের নটর ডাম গির্জায় তার অভিষেক হয়। পোপ সপ্তম পিয়াস এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই ঘটনার মাধ্যমে তার সামাজিক শাসনের সূচনা হয়। তারপরে প্রশ্ন দেখো, লিপজিগের যুদ্ধ কবে ও কাদের মধ্যে হয়েছিল? লিপজিগের যুদ্ধ 1813 সালে অক্টোবর মাসে সংঘটিত হয়। এই যুদ্ধে নেপোলিয়নের বাহিনী ও মিত্র শক্তির বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। রাশিয়া, প্রুশিয়া, অস্ট্রিয়া ও সুইডেন মিত্র শক্তির অংশ ছিল। এই যুদ্ধকে জাতি সমুদ্রের যুদ্ধ বলা হয়েছিল। নেপোলিয়নকে কেন ইতালির মুক্তিদাতা বলা হয়? নেপোলিয়ন ইতালিতে সামন্ত বিদেশী শাসনের বিরুদ্ধে যুক্ত করেন। তার বিজয়ের ফলে অনেক ইতালির অঞ্চলে নতুন প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়। এতে ইতালির মানুষ স্বাধীনতার আশা পায়, তাই তাকে ইতালির মুক্তিদাতা বলা হয়। ক্যাম্পো ফর্মিয়ার সন্ধি কবে ও কার মধ্যে হয়েছিল? ক্যাম্পো ফর্মিয়ার সন্ধি 1897 সালে স্বাক্ষরিত হয়। এটি ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে হয়েছিল। এই চুক্তির ফলে ফ্রান্স ইতালির কিছু অঞ্চল লাভ করে। এতে ইউরোপে নেপোলিয়ন প্রভাব বৃদ্ধি পায়। টিলসিটের সন্ধির গুরুত্ব কী? 1807 সালে টিলসেটের সন্ধি ফ্রান্স ও রাশিয়ার মধ্যে হয়। এর ফলে ইউরোপে সাময়িক শান্তি প্রতিষ্ঠিত হয়। রাশিয়া কন্টিনেন্টাল সিস্টেম যোগ দিয়ে সম্মত হয়। এতে নেপোলিয়নের শক্তি অনেক বৃদ্ধি পায়। ওয়েস্টফেলিয়া রাজ্য কে গঠন করেন ও কেন, কোন অঞ্চল নিয়ে? নেপোলিয়ন 1807 সালে ওয়েস্টফেলিয়া রাজ্য গঠন করেন। তিনি তার ভাই জেরোম বোনাপার্টকে এর শাসক করেন। এই রাষ্ট্র প্রুশিয়ার কিছু অঞ্চল নিয়ে গঠিত হয়। এটি ফরাসি প্রভাববিহীন একটি রাষ্ট্র ছিল। কাকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় ও কেন? নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় কারণ তিনি একটি গুরুত্বপূর্ণ আইন সংহিতা প্রণয়ন করেছিলেন। এই আইন কোড নেপোলিয়ন নামে পরিচিত। এটি অনেক দেশের আইনের উপর প্রভাব পড়েছিল। পবিত্র রোমান সাম্রাজ্যের অবসান কী ও কবে ঘটায়? নেপোলিয়ন বোনাপার্ট পবিত্র রোমান সাম্রাজ্যের অবসান ঘটান। এটি 1806 সালে বিলুপ্ত হয়। তার রাজনৈতিক প্রভাবের ফলে সম্রাট দ্বিতীয় ফ্রান্সিস এই সাম্রাজ্য বিলুপ্ত করেন। এর ফলে ইউরোপের রাজনৈতিক মানচিত্র পরিবর্তিত হয়। দেখো স্টুডেন্টস, তোমাদের এই 50টা প্রশ্ন দিলাম, ঠিক আছে, এই প্রথম পার্টের ভিডিওতে। আর নেক্সট দিন দ্বিতীয় পার্ট দেবো, সেখানে 2 নম্বরের যে কটা প্রশ্ন বাকি আছে আর এই 4 নম্বরের প্রশ্ন আর 8 নম্বরের প্রশ্নগুলো দিয়ে দেবো, ঠিক আছে। আজকের এতটুকুই থাক, তোমরা এই প্রশ্নগুলো পড়বে মন দিয়ে। তো আশা করছি এর মধ্যে থেকেই প্রশ্ন আসবে। আর পরের ভিডিওটা তোমরা দেখার জন্য ভিডিওটি সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। ধন্যবাদ।